অঞ্জলির স্বামী সুরজ একটা ওষুধের দোকানে কাজ করে, কিন্তু হঠাৎই বাড়ি আসার পথে একটা অ্যাক্সিডেন্টে সুরজের পা ভেঙে যায়। ফলে সুরজকে এখন বাড়িতেই বসে থাকতে হবে। কিন্তু এখন কয়েক মাস কিভাবে বাচ্চাদের পড়াশোনা চলবে এবং সংসার চলবে সেই চিন্তায় অঞ্জলির মাথায় হাত পড়ে। অঞ্জলির বড় যা সমাপ্তি একটা বড় শপিং মলের মালকিন ছিল। সমাপ্তির শপিং মলে বাচ্চা থেকে বুড়ো সকলেরই জামা কাপড় পাওয়া যেত। অন্যদিকে অঞ্জলি মেশিনে কাজ করে টুকটাক টাকা পয়সা ইনকাম করে থাকতো। আচ্ছা দিদি, তুমি এত বড় জামা কাপড়ের ব্যবসা কিভাবে বানালে? আমাকে কিছু বুদ্ধি দেবে? এই দেখো না, তোমার দেওরের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই তো বসে আছে। তোমার দেওরের ঠিক হতে কয়েক মাস সময় লাগবে। এই কয়েক মাস কিভাবে সংসার চালাবো বলো তো? তোমরা তো এমনিতেই ফ্রি ফান্ডে আমাদের থেকে খাওয়া দাওয়া করো, তোমাদের আবার টাকার কি দরকার? সংসার চালানো বলতে আমি আর তোমার দাদাই চালাই। আজ পর্যন্ত তো কখনো সংসারের কথা ভেবে দেখোনি, তাহলে আজকে হঠাৎ করে বলতে এসেছো যে? এমন কথা শুনে অঞ্জলির খুবই খারাপ লাগে, কিন্তু অঞ্জলি কিছু বলতে পারি না। আসলে কলেজে পড়তে পড়তেই সুরজের সঙ্গে অঞ্জলির আলাপ হয়, কিন্তু আর্থিক অবস্থার সংকটের কারণে অঞ্জলির বাবা মা একটা বুড়ো লোকের সঙ্গে অঞ্জলির বিয়ে দিতে চায়। কিন্তু সুরজ অঞ্জলিকে তার আগেই বিয়ে করে বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু তখনও সুরজ কোনো ভালো কাজকর্ম না করায় সুরজের দাদা অজয় এবং সমাপ্তি দুজনে মিলেই সংসার চালায়। তাই সমাপ্তি এখনো পর্যন্ত অঞ্জলিকে অপমান করে থাকে। আসলে বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, বই খাতা কিনতে হবে, টাকা না থাকলে ওদের পড়াশোনার খরচ চালাবো কি করে? বেশি দিন ফিস দিতে দেরি করলে ওদেরকে স্কুল থেকে বার করে দেবে। টুকটাক সেলাই করে যা ইনকাম করছি তার পাশাপাশি ভাবছিলাম জামা কাপড়ের ব্যবসা শুরু করব। তুমি জামা কাপড়ের ব্যবসা শুরু করবে তাতে আমার কি? আমি কেন তোমাকে বুদ্ধি দিতে যাব? যথেষ্ট পড়াশোনা করে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। লাখ লাখ টাকা দিয়ে এমবিএ করে তারপর আমি নিজের ব্যবসা খুলেছি। আমার কাছে যেন আবার জামা কাপড়ের ব্যবসায় ইনভেস্ট করার জন্য টাকা চাইতে এসো না। এমনিই তোমাদের ভরণ পোষণে আমাদের পকেট ছিঁড়ে যাচ্ছে। এমন কথা শুনে অঞ্জলি চুপচাপ সেখান থেকে চলে যায়। অঞ্জলি এখন সারাদিনই ভাবতে থাকে কিভাবে সে বেশ কিছু টাকা ইনকাম করতে পারবে। দেখতে দেখতে এভাবে আরো দু একদিন কেটে যায়। একদিন অঞ্জলির এক বান্ধবী সুষমা অঞ্জলির কাছে তার 5 বছরের বাচ্চা মেয়ের জন্য ফ্রক সেলাই করতে আসে। অঞ্জলির হাতের কাজ দেখে সুষমা বলে, অঞ্জলি, তোর হাতের কাজ এত পরিপাটি, দেখে মনে হবে বড় কোনো ডিজাইনার এই ফ্রকটা ডিজাইন করেছে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা জামা কাপড়ের ব্যবসা করব। জামা কাপড়ের ব্যবসার পেছনে আমিই টাকা ইনভেস্ট করব। তুই শুধু জামা কাপড় বানাবি আর আমি সেই জামা কাপড়গুলো বিক্রি করব। তোকে বরঞ্চ আমি এখন মাসে 15,000 টাকা দেব। তুই কি আমার পার্টনার হবি? মাসে 15,000 টাকার কথা শুনে অঞ্জলি খুবই খুশি হয়, কারণ সে টুকটাক জামা কাপড় সেলাই করে মাসে 3 থেকে 4 হাজারের বেশি কখনোই ইনকাম করতে পারে না। আমার এখন জামা কাপড়ের ব্যবসা করাটা খুব দরকার। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা জামা কাপড়ের ব্যবসা খুলব, কিন্তু ঠিকঠাক কোনো পার্টনার পাচ্ছিলাম না। তুই যখন বলছিস ব্যবসা খুলবি, তাহলে আমিও রাজি। এভাবে অঞ্জলি আর সুষমা দুজনে মিলে একটা দোকান খুলে বসে। অঞ্জলিকে এখন প্রত্যেকদিন 30টা মেয়েদের কুর্তা প্যান্টের পিস সেলাই করতে হয়, সাথে বাচ্চাদের ফ্রক, ব্লাউজ ইত্যাদি তো থাকেই। অঞ্জলির হাতের কাজ খুব ভালো হওয়ায় সুষমার দোকানে ধীরে ধীরে খুবই ভিড় হতে থাকে। অন্যদিকে অঞ্জলিকে প্রত্যেকদিন বাড়ি থেকে জামা কাপড় নিয়ে বেরিয়ে যেতে দেখে সমাপ্তি বলে, কিরে, জামা কাপড়ের ব্যবসা করার লোভে আবার কারোর কাছ থেকে লোন টোন নিয়ে বসিসনি তো? দেখিস, তোদের ধার দেনা কিন্তু আমি চোকাতে পারবো না। না দিদি, আমি কারোর কাছ থেকে লোন নিইনি, নিজে হাতে জামা কাপড় বানিয়ে বিক্রি করছি। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে কোনো লোন টোন দিতে হবে না। তোমার আর দাদার উপর যাতে বেশি চাপ না পড়ে সেই জন্যই তো এত ব্যবস্থা। এই শুনে সমাপ্তি আর কোনো কথা বলে না, কারণ সমাপ্তি মনে মনে ভাবে অঞ্জলি কোনোদিনই ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কারণ ব্যবসা করতে গেলে সবার আগে পুঁজি দরকার, আর পুঁজির মতো টাকা অঞ্জলির কাছে কখনোই থাকবে না। এই ভেবে সমাপ্তি মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। এখন সুষমার দোকানে জামা কাপড়ের সেল অনেক বেশি বেড়ে যায়। কিরে, আমি শুনলাম কিছুদিনের মধ্যেই নাকি আমাদের পাশাপাশি আরো বেশ কয়েকটা জামা কাপড়ের দোকান খুলবে।
তাই আমি চাইছি তুই আরো অনেক বেশি করে জামা কাপড় তৈরি কর, যাতে আমাদের সেল কোনো মতেই কম হতে না পারে। এমন কথা শুনে অঞ্জলি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সারাদিন খাটাখাটনির পর তার পক্ষে আর অতিরিক্ত জামা কাপড় তৈরি করা সম্ভবপর ছিল না। এরই মধ্যে একদিন সমাপ্তি যখন অঞ্জলি এবং সুষমার দোকানের সামনে দিয়ে হেঁটে যায়, তখন সেই দোকানে অনেক বেশি ভিড় দেখে সমাপ্তি খুবই অবাক হয়। কিন্তু সমাপ্তি মোটেই জানে না সেটা অঞ্জলির দোকান। আচ্ছা, আপনাদের দোকানের এই 3 পিস আর 2 পিসের সেটগুলো আপনারা কোথা থেকে হোলসেল করেন? আমার বেশ পছন্দ হয়েছে। আমি ঠিক করেছি ওই হোলসেলারের কাছ থেকে জিনিসপত্র কিনবো। এই 2 পিস 3 পিসের সেটগুলো হোলসেলারের কাছ থেকে নয়, বরং আমার দোকানে এক ভালো দর্জি আছে, সেই দর্জি এই সেটগুলো ডিজাইন করে বানায়। আপনার যদি পছন্দ হয় আপনি আমাদের দোকান থেকে 3 পিস 2 পিস সেট কিনতে পারেন। সুষমার কথা শুনে সমাপ্তি বেশ উৎসাহিত হয়ে ওঠে, কারণ সে মনে করে সেই দোকানের দর্জিকে কাজে লাগিয়ে সমাপ্তি তার জামা কাপড়ের ব্যবসায় আরো বেশি উন্নতি ঘটাতে পারবে। কিন্তু ঠিক এমন সময় অঞ্জলি একটা বাচ্চার ফ্রক নিয়ে সেখানে আসে, যার ফলে সমাপ্তির সঙ্গে অঞ্জলির দেখা হয়। আরে দিদি, তুমি হঠাৎ করে এখানে? তুমি এই গরিবের দোকানে কি করছো? তুমি আসবে সেটা আগে জানাতে পারতে, আমি তাহলে তোমার জন্য জল মিষ্টি এনে রাখতাম। এখন তোমাকে কি দিয়ে দোকানে আসতে বলি বলো তো? তুই এই ভদ্রমহিলাকে চিনিস? উনি আমাদের 3 পিস আর 2 পিস সেটের খুব প্রশংসা করছিলেন। আমি জানতাম না যে উনি তোর পরিচিত। উনি তো ডিরেক্ট তোর থেকে 3 পিসের সেট কিনতে পারেন। সমাপ্তি এক নিমেষেই বুঝে যায় সেই দোকানে সমস্ত জামা কাপড় অঞ্জলির হাতে তৈরি করা। অঞ্জলির হাতের কাজ এত ভালো হতে পারে সেটা সমাপ্তি কোনোদিনই আশা করতে পারে না। থাক অঞ্জলি, তোমাকে আর নাটক করে ভাব দেখাতে হবে না। তুমি ভাবলে কি করে আমি তোমার হাতে 3 পিস পরবো? আমার শুধু এই জামা কাপড়গুলোর প্রিন্ট পছন্দ হয়েছিল, তাই আমি দেখতে এসেছিলাম। এই বলে সমাপ্তি সেখান থেকে চলে যায়। কিন্তু দিনে দিনে অঞ্জলি এবং সুষমার দোকানটা আরো অনেক বড় হতে থাকে। কাস্টমাররা সবাই অঞ্জলির হাতের বানানো জামা কাপড় এত বেশি পছন্দ করে যে অঞ্জলি আর সুষমার দোকানটা তাদের এলাকার মধ্যে খুব অল্প সময়েই খুবই পরিচিত হয়ে ওঠে। সুষমা আর অঞ্জলি অনেক অনেক টাকা খরচা করে দোকানটাকে ঢেলে সাজায়। একদিন সমাপ্তি বসে বসে ভাবে, জামা কাপড়ের ভীষণ কম্পিটিশন বেড়েছে। এলাকাতে আমার নামই খুব পপুলার ছিল। অবশ্য আমার জামা কাপড়ের যা স্টাইল, ডিজাইন আর কোয়ালিটি এখানকার কারোর ম্যাচ করার ক্ষমতা নেই। ঠিক এমন সময় সেখানে সমাপ্তির অ্যাসিস্ট্যান্ট সুরেশ এসে বলে, ম্যাডাম, রিসেন্টলি আমাদের জামা কাপড়ের সেল একটা ম্যাসিভ ড্রপ খেয়েছে। এতদিন আমাদের জামা কাপড়ের সেল এই এলাকায় সব থেকে বেশি ছিল, হঠাৎ করে আমাদের সেল অনেক কমে গেছে। আর আমরা খবর নিয়েও দেখেছি কাপড় মোহন নামে একটা দোকান খুব বেশি হিট হয়েছে, যাদের জন্যই আমাদের সেল অনেকটা কমে গেছে বলে মনে হচ্ছে। কি এরকম কিভাবে সম্ভব? আমি সবার আগে এখানে জামা কাপড়ের ব্যবসা শুরু করেছি। এক সময় আমাদের ব্যবসার এক্সপিরিয়েন্স, জামা কাপড়ের কোয়ালিটি সবাইকে হার মানিয়ে দিয়েছিল, আর এখন শুনছি আমাদের ব্যবসা নাকি ড্রপ খেয়েছে। না না, আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করতে পারছি না। কিন্তু সমাপ্তি যখন সুরেশের নিয়ে আসা ফাইলটা খুলে দেখে, তখন সে বুঝতে পারে সুরেশের কথা একেবারেই সঠিক। তাই সমাপ্তি কাপড় মহল কোন দোকান সেটা দেখতে বেরোয়। সুরেশের দেওয়া ঠিকানায় পৌঁছানোর পর সমাপ্তি জানতে পারে সেই কাপড় মহল অঞ্জলি এবং সুষমার দোকান, যার ফলে সমাপ্তি অঞ্জলির এরকম সাফল্য দেখে ভীষণই রেগে যায়। শেষমেশ কিনা ওই অশিক্ষিত মেয়ে আমাকে টেক্কা দেবে? আমি কিছুতেই অঞ্জলিকে ভালোভাবে ব্যবসা করতে দেব না। অঞ্জলি জামা কাপড়ের ব্যবসা করে শুধু আমাকে হারাতে চাই, কিন্তু আমি ওকে কিছুতেই আমাকে হারাতে দেব না। এই ভেবে সমাপ্তি বাড়িতে ফিরে যায়। সেদিন বাড়িতে গিয়ে সমাপ্তি অঞ্জলিকে সবার জন্য বিরিয়ানি রান্না করতে দেখে। দিদি, আজকে আমাদের নতুন দোকানের উদ্বোধন ছিল, তাই আমি ভাবলাম বাড়িতে আজকে সবার জন্য বিরিয়ানি রান্না করি। অনেক কষ্ট করে জামা কাপড়ের ব্যবসাটা দাঁড় করিয়েছি জানো। এই নাও, তুমি একটু আমার হাতের বিরিয়ানি খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, জামা কাপড়ের ব্যবসা করে নতুন দোকান দিয়েছো? তাহলে তো তুমি ভালোই টাকা ইনকাম করছো। একটা কাজ করো, আমাদের সংসারের খরচটা এখন তুমিই চালিয়ে দাও। এখন থেকে তুমি সংসারে 30,000 করে টাকা দেবে। তুমি তো জানো দিদি, আমি বেশি টাকা ইনকাম করি না, পার্টনারশিপে দোকান চালাই, তাই আমাদের সেলের টাকা অর্ধেক করে নিতে হয়। এখন আমার পক্ষে সংসারে এত বেশি টাকা দেওয়া সম্ভব নয়। সমাপ্তি কোনো কথা শুনতে চায় না। সে তার ছোট জায়ের সঙ্গে ভীষণই ঝামেলা করতে থাকে, যার ফলে অঞ্জলি সংসার আলাদা করতে বাধ্য হয়। অঞ্জলি নিজের ছেলে মেয়েদের নিয়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে।
কিন্তু সংসার আলাদা করার পরও সমাপ্তির মনে শান্তি হয় না। সমাপ্তি আবার সুষমার কাছে গিয়ে বলে, অঞ্জলি যা সুন্দর জামা কাপড় বানায় তার সামনে তোমার তো কোনো মূল্যই নেই। তোমার জন্য আমার যা বেশি টাকা ইনকাম করতে পারি না। তোমার যদি দম থাকে তাহলে নিজের গুণে ইনকাম করে দেখাও। আমার যা আছে বলেই তো এই দোকান চালিয়ে তুমি খেয়ে পড়ে বেঁচে আছো। কে বলেছে অঞ্জলি ছাড়া আমার মূল্য নেই? এই জামা কাপড়ের দোকানের ব্যবসায় আমি প্রথম টাকা ইনভেস্ট করেছিলাম। অঞ্জলি কোনো টাকাই দেয়নি। টাকা ছাড়া কোনো ব্যবসা করা সম্ভব নয়। ঠিক আছে, আপনার জায়ের যখন এতই গুণ আছে তখনও নিজের মতো করে একটা দোকান বানিয়ে নি, কোনো সমস্যা নেই। এমন কথা শুনে সমাপ্তি খুবই খুশি হয়, কারণ তার প্ল্যান একেবারে সফল হয়। সমাপ্তি আর কোনো কথা না বলেই চুপচাপ বাড়িতে ফিরে যায়। পরের দিন অঞ্জলি যখন দোকানে যায় তখন, তোর জন্য নাকি আমার কোনো মূল্য নেই? তোর ক্ষমতা থাকলে তুই একটা দোকান দিয়ে দেখ তো কতটা টাকা খরচা হয়। আজ থেকে এই দোকানে শুধু আমার অধিকার আছে, কারণ এই দোকানে সব থেকে বেশি টাকা আমি ইনভেস্ট করেছি। তুই এখান থেকে চলে যা। এই বলে সুষমা অঞ্জলিকে তাড়িয়ে দেয়। অঞ্জলি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে অঞ্জলি নিজে হাতে 3 পিস এবং 2 পিস সেট বানিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতে শুরু করে। কাপড় মহলে দর্জি হিসেবে অঞ্জলি যেহেতু খুব পরিচিত ছিল, তাই সুষমা যখন অঞ্জলির বদলে অন্য একজন দর্জিকে নিযুক্ত করে, সেই দর্জির হাতে জামা কাপড় কেউ আর পছন্দ করতে চায় না, যার ফলে ধীরে ধীরে কাপড় মহলের নাম কমতে থাকে আর অন্যদিকে অঞ্জলির সুখ্যাতি বাড়তে থাকে। একদিন অঞ্জলি সুজয়কে বলে, জানো, আমার কাছে যদি একটা দোকান দেওয়ার মতো টাকা থাকতো তাহলে এই এলাকায় আমার জামা কাপড়ের অনেক বেশি সেল হতো। কাপড় মহলে থাকতে আমার হাতে জামা কাপড় সবাই খুব পরতে চাইতো। তাহলে এক কাজ করি, লোন নিয়ে একটা দোকানই নেই। তুমি যেরকম সুন্দর জামা কাপড় বানাও তাতে আমি নিশ্চিত যে আমাদের জামা কাপড়গুলো একটাও পরে থাকবে না, সব ঠিকই বিক্রি হয়ে যাবে। আর একটা দোকান দিলে তোমার অসুবিধাও হবে না। এই শুনে অঞ্জলি খুবই খুশি হয়। তারা দুজনে মিলে লোন নিয়ে আরিহন্ত নামে একটা নতুন জামা কাপড়ের দোকান দেয়। অঞ্জলি নতুন দোকান দিয়েছে শুনে তার পুরানো কাস্টমাররা সেখানেই ভিড় করতে শুরু করে। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে অঞ্জলির লোনের টাকাও শোধ হয়ে যায়, আর তার দোকানের সেল সমাপ্তির সবকটা স্টোরকে ছাপিয়ে শহরের সব থেকে বড় কাপড়ের দোকানের মধ্যে অন্যতম হয়ে ওঠে। কি রে, এখনো বসে আছিস এখানে? কি বললাম তোকে? যা স্নান করে নে, যা। কবে লাস্ট বারের মতো স্নান করেছিস মনে পড়ে তোর? মনে থাকবে না কেন? এই তো 1 মাস আগেই তো স্নান করেছি। আজ আবার স্নান করব কেন? আর কিছুদিন যা, তারপর করব। তুই এত নোংরা কেন বলতো? উপরওয়ালা তোকে মানুষ না বানিয়ে কুকুর বিড়াল বানাতে পারতো। কুকুর বিড়ালদের গরম হলে তাও ওরা জলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর তোর কি গরম লাগে না একটু? এই পচা গরমে, 40 ডিগ্রি গরমে কেউ স্নান করে না, এটা কি বিশ্বাসযোগ্য? তুই বলতো। দূর বাবা, আমার গরম লাগে না তো। আর সারাদিন আমি এসিতে থাকি, একটু ঘাম হয় না, একেবারে ফ্রেশ। আচ্ছা, স্নান কেন করে মানুষ বলো তো দেখি? কেন আবার? নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। সাবান দিয়ে স্নান করলে শরীরের ময়লা নোংরা সব চলে যায়। আচ্ছা, এবার বলো তো, আমাকে দেখে কেউ বলবে যে আমি স্নান করিনি? আমার গায়ে কোথায় ময়লা আছে দেখাও, কোথায় নোংরা আছে? দেখো কি সুন্দর ফর্সা ধবধবে চামড়া। এমন গ্লোয়িং স্কিন কেউ ডেলি স্নান করেও পাবে না। নোংরা ময়লা চোখে দেখা না গেলেও দুর্গন্ধ তো আছেই। তোর গা থেকে এত বাজে গন্ধ বের হচ্ছে যে আমার বমি পাচ্ছে। জানি না কি মেয়েকে আমি পেটে ধরেছি। আমাদের গোষ্ঠীতে এরকম বজ্জাত মেয়ে আমি কাউকে দেখিনি। মালতী দেবী তার মেয়েকে বকাবকি করছিল, তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। রাগের চোটে গজগজ করতে করতে মালতী দেবী দরজা খুললে দেখে যে মিমির একটি বন্ধু পায়েল এসেছে। কাকিমা, মিমি আছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ছাড়া আর কোথায় থাকবে? দুপা হাঁটা চলাও তো করে না কখনো। জড় বস্তুর মতো ঘরেই এক কোণে পড়ে আছে। যাও গিয়ে দেখো। এই মিমি, পায়েল এসেছে, যাও তুমি ওর ঘরে যাও। পায়েল এসেছে শুনে মিমি তাড়াতাড়ি করে বডি স্প্রে নিয়ে তার গায়ে বেশি বেশি করে লাগিয়ে নেয়। শুধু তাই নয়, তার ঘর থেকেও খুব বাজে গন্ধ বের হতো বলে সে তার ঘরে রুম ফ্রেশনার ছড়িয়ে দেয়। কি রে শয়তান, কতবার বললাম একবার দেখা কর দেখা কর, এত কুড়ে কেন তুই? আর ঘরটার কি অবস্থা রে বাবা, ডাস্টবিন একেবারে। না না, ভুল বললি,
আমার ঘর ডাস্টবিনের মতো দেখতে হলেও আসলে কিন্তু ডাস্টবিন নয়, কারণ ডাস্টবিন থেকে গন্ধ বের হয় আর আমার রুম থেকে শুধু সুগন্ধ আর সুগন্ধ পাবি। আহ, কি সেন্ট, তাই না বল? ঠিক আছে বাবা, একটু থাম, আমি একবার স্নান করব, তারপর বাকি কথা হবে। বাসে করে এলাম তো একেবারে ঘেমে গেছি। দূর বাবা, আবার স্নান করবি এইটুকুর জন্য? এত সময় অপচয় করতে পারিস তুই? একটাই জীবন, শুধু স্নান করেই কাটিয়ে দিল। পায়েল স্নান করতে মিমির বাথরুমে যায়। সেখানে সে স্নান করার জন্য সাবান, শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ কিছুই দেখতে না পেয়ে বাইরে এসে বলে, কি রে, সাবান শ্যাম্পু কিছুই তো নেই ভেতরে। সাবান অথবা শাওয়ার জেল কিছু একটা দে আমাকে। কি, এসব আবার কি রে? আমি এগুলোর নাম প্রথমবার শুনছি। এগুলো কি খাই নাকি মাখে? নাটক করছিস কেন তুই? আরে, আমি 2-1 মাস পর পর স্নান করি। এসব সাবান শ্যাম্পু এগুলো আমার কিছুই লাগে না। অনলি জল ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেল। দাঁড়া, আমার মায়ের সাবান এনে দিচ্ছি। না থাক, ছাড়, বাদ দে, নোংরা কোথাকার। ছি, তোর থেকে তো রাস্তার পাগলরাও বেশি পরিষ্কার থাকে। পায়েল সাবান শ্যাম্পু ছাড়াই স্নান করে বেরিয়ে আসে। আরে বাহ পায়েল, আমার টাওয়েলটা পরে তোকে তো বেশ লাগছে, সুন্দরী একেবারে। কি, এটা তোর টাওয়েল? ছি, তাই বলি যে এত বিকট গন্ধ কেন বেরোচ্ছে? কবে লাস্ট টাওয়েলটা ধুয়েছিলি তার ঠিক নেই। ইস, আমাকে আবার স্নান করতে হবে। ছি ছি ছি। এভাবে স্নান না করার জন্য মিমিকে তার মা এবং বন্ধু বান্ধব সকলেই অনেক কথা শোনাতো এবং অনেক উল্টোপাল্টা কথা বলে তাকে অপমান করত, কিন্তু মিমির কিছুতেই কিছু যায় আসতো না। একদিন মিমি সোফাতে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। প্রত্যেক দিনের মতো সেদিনও তার মা তাকে স্নান করার জন্য বকাবকি করছিল। মিমি কোনো কিছু পরোয়া না করেই শুয়েছিল। হঠাৎ করে মালতী দেবী এক বালতি জল নিয়ে এসে মিমির গায়ে ঢেলে দেয়। স্নান করবি না তাই তো? নে, এবার কি করবি কর। এবার তো তোকে স্নান করতেই হবে। হ্যাঁ, জামা টামা সব ভিজে গেছে। যা যা, বাথরুমে যা, আর ভালো করে সাবান মেখে স্নান করে আয়। যা, ওঠ। কি হলো? স্নান তো করিয়েই দিলে তুমি, আবার বাথরুমে যেতে হবে কেন? এই তো দেখো, আমার স্নান কমপ্লিট। জামাটা পাল্টে ফেললেই হবে। আর আমি কালকে রাতেই তো স্নান করলাম, তুমি জানো না? কালকে রাতে? কখন? তুই আবার কখন স্নান করলি? হ্যাঁ, শুধু মিথ্যে কথা। আরে সত্যি গো, কালকে কারেন্ট চলে গিয়েছিল বলো। হ্যাঁ, সারা রাত কারেন্ট আসেনি, খুব গরম লাগছিল। গরমে আমার অনেক ঘাম হচ্ছিল, ওই ঘাম দিয়ে আমার স্নান হয়ে গেল, ব্যাস। আমার জামা কাপড় সব ভিজে গিয়েছিল, জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। জল আর ঘাম একই ব্যাপার হলো, তাই না? তুই ঘাম আর জলকে এক করলি? ছি ছি ছি, তোর জীবনে বিয়ে হবে না, জেনে রাখ। তোর মতো নোংরা মেয়ের সঙ্গে কেউ থাকতে পারবে না। হ্যাঁ, মরে গেলেও শান্তি পেতাম। যা ইচ্ছা কর, আর কিচ্ছু বলবো না তোকে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিমির সঙ্গে তার কয়েকটা বন্ধু দেখা করতে আসে। কোনোদিনও বাড়ি থেকে বের হয় না মেয়েটা, বারবার আমাদের আসতে হয়। শোন, আমরা সবাই সামনের সপ্তাহে দীঘায় ঘুরতে যাচ্ছি। এই গরমে সমুদ্রে স্নান করে আসি সবাই, চল। না না, আমি যাব না। স্নান করার জন্য অত টাকা খরচ করতে যাব কেন? অন্য কোনো ভালো ঘোরার মতো জায়গায় চল। এমন কোনো জায়গায় চল না যেখানে গিয়ে স্নান করতেই হবে না। হে হে হে। শোন, আমার মনে হয় কাশ্মীরে যাওয়াটা বেস্ট হবে। এই গরমে ওখানে গিয়ে আমরা স্বস্তি পাবো, কিছুদিন ঠান্ডা জায়গায় সময় কাটাতে পারবো। পরের সপ্তাহে তারা 4 বন্ধু মিলে কাশ্মীরে চলে যায়। কাশ্মীরে গিয়ে সবাই খুব আনন্দ মজা করছিল, কিন্তু ওখানে অনেক ঠান্ডা হওয়ায় তাদের মধ্যে কেউই স্নান করতে পারে না। 2 দিন হয়ে গেল তো আমরা স্নান করতেই পারলাম না। এত ঠান্ডায় কিভাবে স্নান করি বলতো? এই সস্তার হোটেলে তো আবার গিজারও নেই। আমি তো ভাবছিলাম আজকে গরম জল করে স্নান করব। হোটেলের লোকজনের সঙ্গে কথা বলে যদি গরম জল পাওয়া যায় খুব ভালো হতো। তাছাড়া তো কোনো উপায় নেই। স্নান না করে কদিন থাকবো? যদি শরীর খারাপ করে, আমি বরং আমাদের ট্যুরিস্ট গাইড মিস্টার রোহিতের সাথে কথা বলি। তার বন্ধুদেরকে স্নান করা নিয়ে চিন্তা করতে দেখে মিমি খুব অবাক হয়। এই, তোরা কি পাগল হয়ে গেছিস? মাত্র 2 দিন স্নান করতে না পারাই তোরা এত চিন্তা করছিস কেন? আমি তো 2-1 মাস পর পর স্নান করি, এমনকি আমি গরমকালেও স্নান করি না, জানিস?
কি সত্যি বলছিস নাকি মজা করছিস আমাদের সঙ্গে? হ্যাঁ, স্নান না করে কেউ আবার থাকতে পারে নাকি? তুই বেঁচে আছিস কিভাবে? কেন স্নান না করলে মানুষ মরে যায় বুঝি? আমি কিভাবে বেঁচে আছি তাহলে? যত সব ন্যাকামি। আচ্ছা, তোরা এখানে স্নান করতে এসেছিস নাকি ঘুরতে এসেছিস বলতো? স্নান আর স্নান, শুধু বাড়ি গিয়ে স্নান করবি। বাড়িতে ছিলাম, স্নান কর করে মা বিরক্ত করতো, আর এখন তোরাও শুরু করেছিস। মিমি, তার মানে তুই সত্যি সত্যি গরমকালে স্নান করিস না? সত্যি কথা বলতে আমি শীতকালে 2-3 দিন পর পর স্নান করি, কিন্তু তাই বলে গরমকালে স্নান করব না তা আবার হয় নাকি? ওই জন্যই তো আমার তো কাশ্মীরে সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছা করছে। সারা জীবন শীতকাল, স্নান করার কোনো প্রশ্নই উঠবে না। তাদের সব কথাই তাদের ট্যুরিস্ট গাইড মিস্টার রোহিত পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে মিমির কাছে এসে বলে, ম্যাডাম, আমি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চাই। মানে কোন ইচ্ছার কথা বলছো? এই যে সারা বছর স্নান না করে থাকার স্বপ্ন। ম্যাডাম, আপনি চাইলে এখানেই থেকে যেতে পারেন। স্নান করার ঝামেলা থেকে আপনি চির মুক্তি পেয়ে যাবেন। এখানে সারা জীবন কিভাবে থাকবো আমি? পাগল নাকি? মজা করছো আমার সঙ্গে? না ম্যাডাম, আসলে এই 2-3 দিনেই আপনাকে খুব পছন্দ করে ফেলেছি, তাই আমি আপনাকে বিয়ে করে আপনার স্বপ্ন পূরণ করার কথা ভাবলাম। মিমি রোহিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। সেই রোহিতকে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যায়। কাশ্মীরের ঠান্ডা আবহাওয়ায় থাকতে তার খুব ভালো লাগতো। সে স্নান না করে বেশ কয়েক মাস কাটিয়ে দেয়। একদিন হঠাৎ করে তার খুব শরীর খারাপ করে। রোহিত খুব ভয় পেয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। কি বাজে গন্ধ! এই নার্স, আগে এনাকে ভালো করে স্নান করিয়ে নিয়ে এসো, তারপর চেক আপ করবো আমি। এনার বর বলল যে 5 মাস ধরে ইনি স্নান করেননি। ডাক্তার বেশ কিছু টেস্ট করার পর মিমির চিকিৎসা করা শুরু করে দেয়। মিমির শরীরে জন্ডিস, মাইগ্রেন, ডায়াবেটিস সহ আরো কয়েকটা রোগ ধরা পড়ে। দেখুন, আপনার মতো পেশেন্টকে আমি জীবনে প্রথমবার দেখলাম। স্নান করেন না কেন আপনি? স্নান শুধু শরীরের নোংরা ময়লা দূর করার জন্য করা হয় না, স্নান করার আরো অনেক সায়েন্টিফিক কারণ আছে। স্নান করলে আমাদের মেটাবলিজম প্রক্রিয়া সক্রিয় হয়, রক্ত চলাচল ভালো হয়, শরীরের কোষসমূহের পোষণ হয়, উচ্চ রক্তচাপ কমায়, হাইপারটেনশন দূর হয়, শরীরে ব্যাকটেরিয়া জীবাণু আক্রমণ করতে পারে না, আরো কত কিছু। আপনি তো এগুলোর কিছুই জানেন না মনে হয়। ডাক্তার মিমিকে ভালো করে স্নান করার প্রয়োজনীয়তাগুলো বুঝিয়ে দেয়। স্নান না করার ফলে মিমি হাইপার টেনশনে ভুগছিল এবং তার শরীর অনেক গরম হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন পর ডাক্তার তাকে ডিসচার্জ করে দেয়। মিমি বাড়িতে ফিরে এসে রোজ রোজ স্নান করতে শুরু করে। সে আগে চেয়ে অনেক ভালো ফিল করে। সে বুঝতে পারে যে মন ও শরীর ভালো রাখতে হলে আমাদের শরীরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার এবং আমাদের প্রত্যেকদিন স্নান করা খুবই দরকার।